এদের বসের কাছে দিয়ে দিব। ওকে বস। তিশা আর অন্য সব মেয়েদের মুখে কস্টিপ দিয়ে হাত পা বাঁধা ওরা চলে গেল। সৌরভ হচ্ছে ওদের বস। না, আজ তিশাকে এখান থেকে বের করা যাবে না, কারণ এদের ধরলে এদের বস যে এই কাজগুলো করাচ্ছে তাকে ধরতে পারবো না। তাই ওদের বস কাল আসবে, আর কালই আমাদের মিশন শুরু হবে, আর ওদের বসকেও কাল ধরবো। আমি ওখান থেকে চলে এলাম। কিছুদূর আসতেই আশিক ফোন দিল। বস আপনি কোথায়? আমরা এখন থেকে খেপুপাড়া স্ট্যান্ডে আপনার জন্য অপেক্ষা করতেছি। তোমরা ওইখানেই থাকো, আমি আসছি। ওকে স্যার। তারপর ফোনটা কেটে দিয়ে ওদের ওইখানে গেলাম। বস আজ আমাদের মিশন কোথায় হবে? আজ কোনো মিশন হবে না, কাল মিশন হবে, আর কালই আমরা সব অপরাধীদের ধরবো। আমি ওদের আস্তানা থেকে এসেছি, কাল আমরা ওদের আস্তানায় হামলা করব। কিন্তু তুই ওদের আস্তানা কি করে দেখলি? তিশার জন্য দেখতে পেরেছি। তিশা কই? তিশা ও ঠিক আছে তো? কি হয়েছে তিশার? তিশাকে নিয়ে এত চিন্তা কেন করিস? আসলে ও তুই তিশার প্রেমে পড়ে গেলি। আশিক কোনো কথা বলছে না। তুই কি তিশার প্রেমে পড়লি? তিশাকে কলেজে প্রথম দেখাই ক্রাশ খাই, যদিও ওকে বলিনি। ওর সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ও কথা বলেনি। কিন্তু কি হয়েছে ওর? তারপর ওদের সব বললাম। তার মানে তিশা এখন বিপদে আছে। না, ওরা তিশাকে কিছুই করবে না, কিন্তু কালকেই ওদের ধরতে হবে, না হলেই তিশা আর অন্য মেয়েরা পাচার হয়ে যাবে। ও কালকে ওদের ধরবো। মেজর স্যারকে ফোন দিয়ে আরো কিছু লোক পাঠাতে বলো, কারণ কালকেই এই মিশন শেষ হবে। ওকে স্যার। ওকে বাই, আমি এখন চলি। বাই। তারপর আমি চলে আসতে লাগলাম। হঠাৎ করেই সানজিদের হাসি মুখটা সামনে ভেসে উঠলো। দুপুরে অনেকবার সানজিদের কথা আমার মনে পড়েছিল। আমি বুঝতে পারলাম না আমি কি সানজিদাকে পছন্দ করে ফেলেছি। মিশনটা শেষ হবার পর সানজিদাকে আমার ভালোবাসার কথা বলবো এটা ভাবলাম। অন্যদিকে সেই অচেনা লোকটা তিশাকে ফোন দিতেছে। তিশা ফোন ধরতেছে না কেন? ওর কোনো বিপদ হলো নাকি? ও তো রিমনের পিছনে পিছনে গিয়েছিল। রিমন ওকে দেখে ফেলে ওর কোনো ক্ষতি করে দেয়নি তো? না না, রিমন এমন হতেই পারে না। কিন্তু ও তো রিমনের পিছনেই গিয়েছিল। আমি এখনই পুলিশ নিয়ে রিমনকে ধরবো, তাহলেই তিশার খোঁজ পাবো। কিছুতেই আমি তিশার ক্ষতি হতে দিতে পারি না। আমি এখনই রিমনের বাড়িতে গিয়ে রিমনকে ধরবো। আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে ঢুকলাম, কিন্তু বাড়িতে ঢুকে দেখলাম বাড়িতে 5 জনের মতন পুলিশ। 4 জন ছেলে পুলিশ আর 1 জন মেয়ে পুলিশ। মেয়ে পুলিশটা অন্যদিকে ফেরা ছিল। এদিকে ফিরতেই আমি অবাক হলাম, এটা কি করে হয়? কারণ মেয়ে পুলিশটা ছিল সানজিদা, তার মানে সানজিদাও পুলিশ। তারপর সানজিদা এসে যা বললো তা শুনে আমি অবাক হলাম। তিশা কোথায় রিমন? তিশা কোথায় আমি কি করে জানবো? তুমি জানো রিমন তিশা কোথায়, তাই ভালো। তুমি জানো রিমন তিশা কোথায়, তাই ভালোই ভালোই বলে দাও তিশা কোথায়। এই আমার ছেলে কি করে জানবে তিশা কোথায়? আপনার ছেলেই জানে তিশা কোথায়, কারণ তিশা আপনার ছেলেরই পিছু পিছু গেছিল। তিশা আমার ছেলের পিছনে পিছনে যাবে কেন? কারণ তিশা একজন পুলিশ, আর আমরা আপনার ছেলেকে সন্দেহ করি। কি? তিশা মা পুলিশ, আর আমার ছেলেকে তোমরা কেন সন্দেহ করো? আমার ছেলে কি করেছে? আমরা সন্দেহ করি কারণ আমাদের এই জেলা থেকে যে অবৈধ কাজ হচ্ছে তার সাথে আপনার ছেলেও জড়িত আছে। আর তিশা ওর পিছনে পিছনে গিয়েছিল ও কি করে তা দেখতে। আর ও খুব চতুর, ও মনে হয় তিশাকে দেখে ফেলে আর তিশার কোনো ক্ষতি করে দিয়েছে। সানজিদার এমন মানসিকতা দেখে আমি সত্যি অবাক হলাম। না, আমার ছেলে এমন কিছু করতে পারে না। কি করেছো তুমি আমার বোনের? ভাইয়া এসেই আমাকে থাপ্পড় মারলো। আমাকে থাপ্পড় মারতে দেখে সানজিদার ভেতর কেমন যেন ছটফট করছে। ভাইয়া আমাকে অনেক মারতে লাগলো, সবাই দেখছে। ভাইয়া আমাকে একটা ঘুষি মারলো। আমি মাটিতে পড়ে যাই। আমার পকেট থেকে আর্মি কার্ডটা পড়ে যায়। আমি আর্মি কার্ডটা উঠাবো তার আগে সানজিদা আমার কার্ডটা উঠিয়ে নেই। ভাইয়া আমাকে ছেড়ে সানজিদার কাছে গেল। কি লেখা কাগজে? দেখছি। সানজিদার কার্ডটা পেছনে সরে যায়। কি লেখা এই কাগজে? কি হলো? আপনি পিছনে সরে গেলেন কেন? কি করেছে এই বজ্জাতটা? সানজিদা কার্ডটা ভাইয়ের হাতে দিল। ভাইয়া কার্ডটা পড়ে পেছনে সরে যায়। কি হলো? কার্ডে কি লেখা আছে? কার্ডটা একজন আর্মি অফিসারের, আর আপনার ছোট ছেলে একজন আর্মি অফিসার। এটা শুনে সবাই খুব অবাক হয়। শুধু আমি আর্মি অফিসার না, আমি আর্মি অফিসারদের সিনিয়র ক্যাপ্টেন। আমি আর এতক্ষণ আমাকে বলা হয়েছিল আমি অবৈধ কোনো কাজের সাথে যুক্ত। আমাকে উপর থেকে পাঠানো হয়েছে এই অবৈধ কাজগুলো থামানোর জন্য, অপরাধীদের ধরার জন্য। এসিপি স্যার যে বলেছিল এখানে আর্মি পাঠানো হয়েছে, তোমাকে এখানে পাঠানো হয়েছে। আমাকে পাঠানো হয়েছে এখানে, আর আমার সাথে আরো কয়েকজন আছে।
আর এই কেসটা শেষ করার জন্য আমাকে অন্য জায়গায় যেতে হয়েছে আমার, আর অনেকের সাথে কথা বলতে হয়েছে, আর সেজন্যই তুমি আর তিশা আমাকে সন্দেহ করেছো। বাবা, তুমি আর্মি অফিসার? সত্যি আমার খুব ভালো লাগছে এটা শুনে। তুই দেশের জন্য লড়াই করিস। তোমাদের মতন পুলিশ কেন মিশনের জন্য পাঠানো হয় আমি বুঝি না। অপরাধীদের সন্দেহ করবে না, যারা অপরাধীদের ধরতে আসে তাদের সন্দেহ করো, এটাই কি পুলিশের নীতি? সঞ্জিতা চুপ করে আছে। সত্যি সঞ্জিতার এখন কিছু বলার নেই। সঞ্জিতার ভিতরে অপরাধ বোধ কাজ করছে। ইমনও চুপ করে আছে। তাহলে আমার বোনটা গেল কই? তুমি জানো তিশাকে মেয়ে পাচারকারীরা ধরেছে, আর কাল পাচার করে দিবে। আর একজন আর্মি হিসাবে তোমাকে তো ওকে বাঁচানো উচিত, আর তুমি ওকে না বাঁচিয়ে বলছো ওকে কাল পাচার করে দিবে। তোমাদের পুলিশের বুদ্ধি কি এরকমই হয়? আমি কি বলেছি তিশাকে বাঁচাবো না? আমরা তিশাকে বাঁচাবো। কাল আমাদের মিশন হবে, আর কাল আমরা সব অপরাধীদের ধরবো, আর যে মেয়েগুলোকে ওরা বন্দি করে রেখেছে তাদের মুক্ত করব। ওরা আমার বোনের কোনো ক্ষতি করে ফেলবে না তো? না, তুমি চিন্তা করো না, তোমার বোনের কোনো ক্ষতি হবে না। আর এখন আমার অনেক কাজ আছে, বাই। সঞ্জিতা চুপ করে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। এখনো রিমনের সামনে আসারও কোনো মুখ নেই। রুমে চলে আসলাম। আমাকে নিয়ে সঞ্জিতার ভাবনা এত নিচে, ও আমাকে অপরাধী হবে। যাই হোক, এখন আমাকে এই মিশনের কথাই মন দিতে হবে। এই মিশনে আমাদের সাকসেস হতেই হবে। মিজস্টারের সাথে কথা বললাম, আশিকদের সাথেও কথা বলে সব ঠিক করে নিলাম। এদিকে সঞ্জিতা সারা রাত রিমনের কথা ভাবলো। ও অপরাধ বোধ থেকে রিমনকে ভালোবেসে ফেলেছে। রিমন কি ওকে মেনে নেবে এ নিয়ে চিন্তা করতেছে সঞ্জিতা। আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। এই মিশনের জন্য মেজর স্যার আরো কিছু আর্মি অফিসার পাঠিয়েছে। তাদেরকে বলে ওই বাড়িটার চারপাশে এমন ভাবে রাখতে হবে যাতে কেউ ওদের দেখতে না পায়। সকাল সকালেই সঞ্জিদা আমাদের বাড়িতে এলো, কিন্তু বাড়িতে এসে আমাকে পেল না। সঞ্জিদার মন খুব খারাপ হলো। সঞ্জিদাও তৈরি হলো মিশনে যাওয়ার জন্য, যদিও জানে না কোথায় মিশন হবে। তবুও নিজের উপর আস্থা রাখলো, ও নিশ্চয়ই খুঁজে বের করবে। এখন বিকেল 3টা বাজে। মেজর স্যার নতুন যে আর্মি অফিসার পাঠিয়েছিল তাদের সবাইকে খুব সাবধানে ওই বাড়ির চারপাশে রাখলাম। সবার সাথে ব্লুটুথের মাধ্যমে আমার কথা হবে। আশিক, জাবির, মাহিয়ান, জয়, সাব্বির ওরাও নিজের অবস্থান গ্রহণ করলো। এখনো ওই পাচারকারীদের টিম আকাশ আসেনি। ওরা সব মেয়েদের বেঁধে বাড়ির সামনের মাঠে আনলো। ওরা কেউই আমাদের দেখতে পায়নি। আমরা আড়াল থেকে ওদের উপর খেয়াল রাখছি। হঠাৎ বাতাস বইতে লাগলো। উপরে চেয়ে দেখি একটা হেলিকপ্টার নামতেছে। তাহলে এই পাচারকারীদের আসল নেতা আকাশ এসে পড়েছে। সবাইকে সাবধানে থাকতে বললাম। আকাশ হেলিকপ্টার থেকে নামলো। আকাশের সাথে আরো 6 জন লোক নামলো পিস্তল নিয়ে। আকাশ গিয়ে সৌরভের সাথে কথা বলতে লাগলো। কথার মাঝে একটা ব্যাগ দিল সৌরভকে। ব্যাগটাই নিশ্চিত টাকা ছিল। সৌরভের লোকেরা মেয়েগুলোকে হেলিকপ্টারের কাছে নিয়ে যাচ্ছে। তখন আমি বললাম অ্যাকশন। সাথে সাথে সব আর্মি অফিসাররা গুলি করতে শুরু করে দিল। হঠাৎ করে যেহেতু আমরা গুলি করা শুরু করে দিয়েছি, তাই ওদের অনেক লোককে আমরা মেরে ফেললাম। বাকিরাও আড়ালে গিয়ে আমাদের উপর গুলি করতে লাগলো। অনেক তুমুল যুদ্ধ হলো। ওরাও বুঝে গেল ওরা হেরে যাচ্ছে। ওদের কিং আকাশ দৌড়ে হেলিকপ্টারের কাছে যেতে লাগলো। আমি গিয়ে আকাশের সামনে দাঁড়াই। তারপর আকাশের সাথে আমার হাতাহাতি শুরু হয়। ওদিকে আশিকরা সবাইকে ধরে ফেলেছে। আমি আকাশকে একটা গুলি মারি। আকাশ একটু দূরে গিয়ে পড়ে। আকাশ মাটিতে পড়তেই নিজের কোমর থেকে পিস্তল বের করে আমাকে গুলি করে, আর গুলিটা আমার বুকের বাঁ পাশে লাগে। আকাশ আরেকটা গুলি করার আগেই আমি আকাশের হাতে গুলি করি। আকাশের হাত থেকে পিস্তলটা পড়ে যায়। সাব্বির এসে আকাশকে ধরে ফেলে। সব অপরাধীদের ধরা হয়ে গিয়েছে। আমার বুক থেকে রক্ত পড়তেই আছে। আমি হঠাৎ করে পড়ে যাচ্ছিলাম, কেউ আমাকে ধরে ফেললো। আমি চেয়ে দেখি সঞ্জিদা আমাকে ধরেছে। সঞ্জিদা চিৎকার করে কান্না করছে, আর আমি একটা হাসি দিলাম। আমার চোখটা বুঝে এলো, আর কিছুই মনে নেই আমার। যখন চোখ খুললাম তখন দেখি আমি হাসপাতালে। আমার চারপাশে বাবা, মা, আশিক, জাবির, জয়, মাহিয়ান। আমার চোখ সঞ্জিদাকে খুঁজতেছিল। হঠাৎ পেয়ে গেলাম সঞ্জিদাকে, কিন্তু সঞ্জিদা আমার বেডের পাশে শুয়ে আছে। সঞ্জিদার কি হয়েছে মা? তোর অনেক রক্তক্ষরণ হয়েছিল। তোর গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না। ডাক্তার বলেছিল রক্ত না হলে তোকে বাঁচানো যাবে না। ভাগ্যক্রমে তোর রক্ত এর গ্রুপের সাথে সঞ্জিদার গ্রুপের রক্ত মিলে যায়, আর ও তোকে অনেক রক্ত দেয়, আর যার জন্য ও এখন অজ্ঞান হয়ে আছে। সত্যি তোকে মেয়েটা খুব ভালোবাসে। আমি উঠে সঞ্জিদার বেডে গেলাম। সঞ্জিদা, তুমি ঠিক আছো? সঞ্জিদা আস্তে আস্তে চোখ খুললো। চোখ খুলে সঞ্জিদা আমাকে ওর কাছে রেখে আমাকে জড়িয়ে ধরলো। রিমন, তুমি ঠিক আছো তো? রিমন,
আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি সানজিদা। আমাদের কথা শুনে মা বাবা হাসতে লাগলো। আমরা দুজনেই লজ্জা পেলাম। হঠাৎ করে আর্মি হেড অফিসার আসলো আমার কেবিনে। এই সাথে আর্মির সিনিয়র মেজর স্যারও আছে। রিমন, তোমার সাহসিকতার সত্যি প্রশংসা করার মতো। তুমি আকাশকে ধরিয়ে দিয়ে বাংলাদেশের বড় উপকার করেছো। স্যার, এটা আমার দায়িত্ব। আশিক, সাব্বির, জাবির, জয় এরা না থাকলে আমি একা একা পারতাম না স্যার। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর রিমন, তুমি এই মিশনও ভালোভাবে শেষ করেছো। তোমাকে প্রমোশন দেওয়া হলো আর তোমাকে আর্মি মেজর বানানো হলো। এই কথা শুনে আমি খুব খুশি হলাম। থ্যাঙ্কস স্যার। ওয়েলকাম ইয়াং ম্যান। তারপরে আরো কিছু কথা বলে স্যার চলে গেল। হঠাৎ ভাবি আমাদের রুমে এলো। ইমন এখন কেমন আছে রে? একটু ভালো আছে এখন। ভাইয়ের কি হয়েছে? ভাইয়া এখন ঠিক আছে তো? আমি ভাইয়ার রুমে যাব বলে কেবিন থেকে বেরিয়ে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়ের পাশে বসলাম। ভাইয়া, এখন ভালো আছিস? এখন ভালো আছি রে। তুই অ্যাক্সিডেন্ট করলি কেমনি? তোর সাথে খারাপ ব্যবহার কর না, এটা আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোর উপর অনেক অন্যায় করেছি। এখানে ক্ষমা চেয়ে কিছুই নেই। আমরা সবাই একটা হ্যাপি ফ্যামিলি হব ভাইয়া। তার কিছুদিন পর ভাইয়া ঠিক হয়ে গেল। আমি এখন আর্মি মেজর আর সানজিদারও বিয়ে হয়ে গেল আমার সাথে। আমরা এখন একটা ছোট্ট হ্যাপি ফ্যামিলি। সবসময় হাসি খুশি থাকুক আমাদের পরিবার। তো প্রিয় শ্রোতা, দেখা হবে অন্য কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরবর্তী একটা গল্প এনজয় করতে থাকুন।